দীপা কেসওয়ানির স্বামী অঙ্কিত কেসওয়ানির মৃত্যু হয়, যেটাকে অ্যাক্সিডেন্ট বলে দাবি করা হয়। পুলিশের মনে হয় যে দীপা মিথ্যে কথা বলছে, আর আসলে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার ছিল। সত্যিটা কি? আজকের এপিসোডে আমরা দেখব এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। ক্রাইম পেট্রোল সতর্ক। মহারাষ্ট্রের বিরারের বাসিন্দা দীপা কেসওয়ানি বলে যে রাত প্রায় 10:30 নাগাদ সে তার ঘরের লক খোলার শব্দ শোনে। সে ভাবে তার স্বামী ঘরে ফিরেছে। তারপর সে কারো পড়ে যাওয়ার শব্দ শোনে। এরপর সে দেখে যে তার স্বামী অঙ্কিত মাটিতে পড়েছিল আর তার মাথায় গভীর চোট লাগে। সে জলদি তার বন্ধু সুরজকে ফোন করে। অটো ড্রাইভার কৈলাসের সাহায্যে দীপা আর সুরজ অঙ্কিতকে একটা লোকাল ক্লিনিকে নিয়ে যায়। সেখানকার ডাক্তার বলে যে অঙ্কিতকে কোনো বড় হাসপাতালে অ্যাডমিট করতে হবে। তখন অটো ড্রাইভার কৈলাস তাদের সাহায্য করে আর একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে। বড় হাসপাতালের ডাক্তার কপিল রত্নানি পুলিশকে ফোন করে এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে ইনফর্ম করে। সেই ডাক্তার প্রাইমারি ট্রিটমেন্টের পর দীপা সুরজকে পরামর্শ দেয় যে অঙ্কিতকে যেন ডিএন মেমোরিয়াল হাসপাতালে শিফট করানো হয়, কারণ কন্ডিশন ক্রিটিক্যাল আর স্কালে ফ্র্যাকচার আছে। 3 দিন পর 2015-র 8ই জুন অঙ্কিত কেসওয়ানির মৃত্যু হয়। কিন্তু পুলিশের এই কেসে কিছু একটা উল্টো পাল্টা লাগে। তাদের সন্দেহ হয় যে এটা শুধুমাত্র অ্যাক্সিডেন্ট কেস নয়। কিন্তু পুলিশের এমনটা কেন মনে হয়? দীপা প্রথম হাসপাতালে পুলিশকে স্টেটমেন্ট দিয়েছিল যে অঙ্কিত বাড়িতে পিছলে পড়ে গেছে, কিন্তু ডিএন মেমোরিয়াল হসপিটালের রিসেপশনিস্টের কাছে দীপা জানায় যে অঙ্কিত তাদের বাড়ির কাছে গুমটি চকে পিছলে পড়ে গেছে। এই আলাদা আলাদা স্টেটমেন্ট কি তাড়াতাড়িতে করা ভুল, নাকি এটা একটা অপরাধকে লুকানোর চেষ্টা? এই টানাপোড়েনই এই ইনভেস্টিগেশনের সূত্র বলে মনে হয়। পুলিশের জিজ্ঞাসায় দীপা রেগে যায়। সে বলে যে টেনশনে হয়তো তার মুখ থেকে ভুল কিছু বেরিয়ে গেছে, যে তার স্বামী কোনো চকে পড়ে গেছে। কিন্তু পুলিশ যখন আবার দীপাকে জিজ্ঞাসা করে যে অঙ্কিতের দেহ মৃত্যুর 3 ঘন্টার মধ্যে বিরার নিয়ে যাওয়ার বদলে সেখানেই ডিএন মেমোরিয়াল হসপিটালের কাছের শ্মশানে এত তাড়াহুড়ো করে কেন দাহ করা হলো, দীপা বলে যে কিছুদিন আগেই অঙ্কিতের মা মারা গেছেন, আর তাই নিয়ম অনুসারে তারা অঙ্কিতের দেহ বাড়িতে নিয়ে যেতে পারে না। দীপার বন্ধু সুরজকেও জিজ্ঞাসাবাদ করা হয়। সে অবাক হয়ে যায় যে পুলিশ দীপাকে সন্দেহ করছে। সে বুঝতেই পারে না যে একটা অ্যাক্সিডেন্ট কেসকে মার্ডার প্রমাণ করার জন্য কেন পুলিশ উঠে পড়ে লেগেছে। এই সব কিছুর থেকে দূরে মুকেশ যোশী নামে এক যুবক একটা দরজায় উপস্থিত হয়। এই বাড়িটি হলো বলদেব আহুজার। এবার তারপর বলদেবদা, আর ওই ছেলেটা অঙ্কিত খাল্লাস হয়ে গেছে। হ্যাঁ শুনেছি অ্যাক্সিডেন্ট হয়েছে ওর। তবু আমি চলে যাচ্ছি নিজের সেফটির জন্য। ঠিক আছে তুই যা। মনে হয়েছিল স্কালে ফ্র্যাকচার হয়েছে, হ্যামারেজও হয়েছিল। কিন্তু আপনার কি মনে হয় ইনজুরি পড়ার জন্য নয়, অন্য কোনোভাবে হয়েছিল? ইন্সপেক্টর, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। ওটা অ্যাক্সিডেন্ট কেস ছিল, তাই আমি আপনাকে বলেছিলাম। যখন অঙ্কিতকে এখানে আনা হয়েছিল তখন ওর কন্ডিশন সিরিয়াস ছিল। এটা তো আমি জানি ডক্টর, কিন্তু আপনি শুধু এইটুকুই আমাকে বলুন যে এই রকম ইনজুরি পড়ার জন্য না হয়ে অন্য কোনোভাবে হতে পারে। ইন্সপেক্টর, আমাদের কাজ অনুমান করা নয়। আমাদের বলা হয়েছিল ইনজুরিটা পড়ে গিয়ে হয়েছিল। ডক্টর, পেশেন্টকে আগে তাপাস হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল। এটা ওখানকার রিপোর্ট। স্কালে বেশ বড় ফ্র্যাকচার আছে। এছাড়া আঘাতটাও খুব গভীর। তিন দিন আগে হ্যামারেজের জন্য পেশেন্টের মৃত্যু হয়েছে। দেখুন ডক্টর, আমার মনে হয় এই ইনজুরি পিছলে পড়ে যাওয়ার জন্য হয়নি, যেটা পেশেন্টের স্ত্রী আপনাকে বলেছিল। আই অ্যাম সরি ইন্সপেক্টর, আমি আপনার সন্দেহকে সত্যি প্রমাণ করতে পারবো না। স্যার, মানে দীপা আর সুরজ এদের দুজনে ফোন রেকর্ডস বার করো, আর অঙ্কিতেরও। ইনফ্যাক্ট অঙ্কিতের ব্যাপারেও আমি তার ছোট ছোট ডিটেলগুলো জানতে চাই। সে কে, কি করে, সব কিছু। স্যার, পোস্টমর্টেম হলে আমাদের কাছে স্পষ্ট প্রমাণ থাকতো যে অ্যাক্সিডেন্ট না অন্য কিছু। পোস্টমর্টম তো ওরা হতে দেয়নি, মানে মৃত্যুর 3 ঘন্টা বাদে সোজা ক্রিমিশন। এখন এই সমস্ত ব্যাপারে পোস্টমর্টম আমি করব। মা, আমি ম্যানেজ করে নেব। আমার দেখাশোনা করার কোনো দরকার নেই। তুমি প্লিজ ফিরে যাও। এসব কি বলছিস তুই? এখানে একা থেকে কি করবি? কিছুদিন আমাদের সঙ্গে থাক, ভালো লাগবে। আমি কিছুদিন একা থাকতে চাই। একটা কথা বলবি? তোর আর অঙ্কিতের মধ্যে সবকিছু ঠিক ছিল তো? ব্যাস এটাই বাকি ছিল।
যে আমার নিজের মাই আমার উপর সন্দেহ করলো যে আমি আমার হাজবেন্ডকে মেরে ফেলেছি। এসব কি কথা বলছিস তুই? পাগল হয়ে গেলি নাকি? আমি তো তোকে এমনি এমনি জিজ্ঞেস করছিলাম। তোর জন্য চিন্তা হয়তো, তাই। স্যার ও আমাদের কোম্পানিতে সেলস ডিপার্টমেন্টে ছিল। আমরা মোটর পাম্পের ডিলার স্যার। আচ্ছা অজয়, তুমি অঙ্কিত আর দীপাকে কতটা চেনো? খুব ভালো করে চিনি স্যার। ওই দুজনের মধ্যে কি কখনো কোনো প্রবলেম হয়েছিল? ভালোবাসতো স্যার। অঙ্কিত কখনো এর আগে বাড়ি যাওয়ার জন্য এতটা উতলা হয়নি। ওদের বিয়ের মাত্র 8 মাস হয়েছিল। আর দীপা, ও কি সুখী ছিল? হ্যাঁ স্যার, মানে যখনই ওর সঙ্গে দেখা হতো বা কখন ওর বাড়ি গেলে বা ও কখনো আমার বাড়িতে আসলে ও সবসময় খুব আনন্দে থাকতো স্যার। দুজনেই খুব সুখী ছিল। থ্যাংক ইউ। তুই জানিস তুই কি বলছিস? আর সেটাও কার ব্যাপারে? তো তোর কি মনে হয় অঙ্কিত? আমার তোকে এইসব বলতে খুব ভালো লাগছে। তারপরেও তোকে এটা বলছি কারণ আমি খুব ভালো করে জানি আমি কার ব্যাপারে কি কথা বলছি। তুই আমার বন্ধু, তাই তোকে এসব বলছি। স্যার, দীপা, অঙ্কিত আর সুরজ তিনজনেরই ফোন রেকর্ড চেক করেছি, কিন্তু উল্টোপাল্টা কিছু নেই। মানে এই দেখো, 5ই জুন রাত 9:30টার সময় দীপাকে একজন ফোন করেছিল, আর তার কথা অনুযায়ী তার স্বামী ঠিক 1 ঘন্টা বাদে বাড়িতে এসে পা পিছলে পড়ে যায়। এটা মোটামুটি সব এক সময়। হ্যাঁ স্যার, এই নাম্বার 4445678 ভাসির ল্যান্ডলাইন। স্যার, পিসিওর মালিকের সাথে কথা হয়েছে অ্যাজ ইউজুয়াল স্যার। কল কে করেছিল মনে নেই। আর দীপা কেসওয়ানির কি বক্তব্য? কার কল ছিল? স্যার, ও বলছিল ওটা রং নাম্বার। 9:30টার সময় 5ই জুনে বোধহয় কোনো রং নাম্বার হয়ে থাকবে। হ্যাঁ, মনে পড়েছে, রং নাম্বারই ছিল। আপনি কি নিশ্চিত? আপনারা কি মানুষজনকে যন্ত্র ভাবেন? ওই রাতে আমার স্বামীর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, 3 দিন পরেও মারা গেল। আর আপনি বলতে চাইছেন যে আমি ওই ছোট্ট রং নাম্বারটা মনে রাখি? আমি তো এটা বুঝতে পারছি না যে আমাকে হ্যারেস কেন করছেন। খুব অল্পতেই রেগে যান এই মিসেস দীপা কেসওয়ানি। কোনো তো কারণ হবে এই রেগে যাবার। হ্যাঁ স্যার। স্যার, আমি সুরজের ফোন রেকর্ড চেক করেছি। দীপা 10:35 ওকে ফোন করেছিল। দীপা আর সুরজ এই কথা বলেছে। হ্যালো সূর্য, কি হয়েছে দীপা? স্যার, কেন জানি না আমার এই ফোন রেকর্ডস আর আমাদের তদন্তের অ্যাঙ্গেলে খুব বেশি বোঝা যাচ্ছে না। আর আমি কিন্তু একটু বেশি বুঝতে পারছি। দেখো মানে, আমি তোমার ফিলিংসের সাথে যেতে পারি আর কেস ক্লোজ করে দিতে পারি। আবার যদি আমার ফিলিংসের সাথে চলো, হয়তো কিছু বেরোতেও পারে, আর নাও যদি বেরোয় তো আমরা নতুন কিছু শিখতে পারবো মানুষ আর ইনভেস্টিগেশনের ব্যাপারে। একদম ঠিক স্যার। মানে এই সুরাজের পুরো ব্যাকগ্রাউন্ড বার করো। ও আর দীপা কলেজের বন্ধু। আর ওই অটো রিক্সাওয়ালাকে ট্রেস করো যে সুরজ ও দীপাকে সাহায্য করেছিল তাদের হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। স্যার, স্যার, সুরাজের পুরো হিস্ট্রি কালকের মধ্যে আপনার হাতে পৌঁছে যাবে। কিন্তু এই অটোওয়ালা, হ্যাঁ ওই অটোওয়ালা যে ওই রাতে ক্লিনিকে নিয়ে গেছিল। স্যার এবার কি বলবো, বিরারে তো কত অটো আছে স্যার। হ্যাঁ, তোর মাথাও অটো থেকে কম দৌড়ায় কোথায় গোবিন্দ, এই জন্য তোকে এই কাজটা দিচ্ছে। স্যার আপনি যখন আমাকে দায়িত্ব দিয়েছেন আমি ঠিকই আপনাকে খবর জোগাড় করে দেবো। পুলিশ দীপা কেসওয়ানির পিছনে হাত ধুয়ে লেগে পড়ে, কারণ তাদের সন্দেহের ভিত্তি বেশ মজবুত ছিল। দুটো স্টেটমেন্টে অ্যাক্সিডেন্টের আলাদা আলাদা ঠিকানা বলা হয়, আর লাশের অন্ত্যেষ্টিক্রিয়া একটু বেশি জলদি করা হয়। কিন্তু পুলিশের কাছে এমন কোনো জোরালো প্রমাণ আসছিল না যার কারণে তাদের সন্দেহ বিশ্বাসে পরিণত হতে পারে। কিন্তু যেমন যেমন ইনভেস্টিগেশন এগোতে থাকে, ঠিক তেমনই অতীতে ঘটা ঘটনা আর ঘটনা প্রবাহ একে অপরের সঙ্গে জোড়া লাগতে শুরু করে। আমাদের সন্দেহ দৃঢ় হচ্ছে সুরজ যে অঙ্কিত কেসওয়ানির চোট পড়ে গিয়ে হয়নি, বরং তাকে হত্যা করা হয়েছে। আর আমাদের মনে হয় সেটা তুমি করেছো। না স্যার, এটা সত্যি কথা নয়, আমি ওকে আঘাত করিনি। ঠিক আছে, করিয়েছো কাউকে দিয়ে। তুমি আর দীপা কাউকে সুপারি দিয়েছিলে। আসল ঘটনাটা কি বলো আমাদের। স্যার কোনো ষড়যন্ত্র নয়, আমি আপনাকে আগে যেটা বলেছিলাম সেটাই। স্যার দীপা আমার খুব ভালো বন্ধু হওয়ার দরুন ও আমায় ফোন করেছিল। ও আমাকে বলেছিল যে অঙ্কিত বাড়িতে পা পিছলে পড়ে গেছে আর ওর খুব আঘাত লেগেছে, রক্ত বেরোচ্ছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। আর আমি চলে গেলাম স্যার। সূর্য,
এসব কি করে হলো? এখানে জল ছিল, ওর পাটা পিছলে গেছে। এটাই সত্যি স্যার। কলেজের ফ্রেন্ডশিপ তোমাদের দুজনের, এই কথাটা আমি আগেও বলেছি স্যার। কিন্তু এটা বলনি যে তোমাদের শুধুমাত্র বন্ধুত্ব ছিল না, তোমাদের দুজনের অ্যাফেয়ার ছিল। তুমি দীপাকে বিয়ে করতে চেয়েছিলে, তাই না? অটোওয়ালা আমার নজরে রয়েছে স্যার, জলদি আমার রেডারে চলে আসবে। কিন্তু সুরাজ আমার রেডারে চলে এসছে স্যার, আর আপনার জন্য একটা খুশির খবরও আছে। হ্যাঁ তো বলে ফেল। স্যার, এই কম্পিউটার প্রোগ্রাম হয় না, সেটা সেলসম্যান এই সুরাজ। আর আমাদের বিরারে বুঝলেন তো, ওর বাবার না একটা হার্ডওয়্যারের দোকানও আছে, আর ওর দাদা ওর বাবার দোকানেই কাজ করে। শুভ সংবাদটা কি? খুশি খবর এটাই যে সুরাজ আর দীপার কলেজে সলিড কেস ছিল স্যার। তারপর দীপার বিয়ে হলো অঙ্কিতের সাথে। সেটা তো পরে হয়েছে স্যার, আগে সুরজের বিয়ে হয়েছে ধরতক্তা মারপেরেক, তারপর দীপার বিয়ে হয়েছে এই অঙ্কিত কেশওয়ানির সাথে 8 মাস আগে। এই দীপার সুরজের অ্যাফেয়ার ভাঙলো কি করে, আর সুরজের ডিভোর্স হলো কেন? আরে স্যার, হালকা পাতলা যে আমার কানে এসছে, আমি তা গরম গরম আপনার কানে দিয়ে দিলাম। তুই তো একটা দারুণ শুভ সংবাদ দিলি রে গোবিন্দ। এর পরের স্টোরিটা সুরজের মুখ থেকে শুনি। দীপার তুমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলে, তারপর তোমার বিয়ে হয়ে যায়, সেই বিয়ে ভেঙে গেল। তারপর দীপার বিয়ে অঙ্কিতের সাথে হলো। এখন অঙ্কিত এই পৃথিবীতে আর নেই, তোমরা দুজন আবার সিঙ্গেল, একে অপরের জন্য। কেন? স্যার, আমি দীপাকে ভালোবাসতাম, বিয়ে করতে চেয়েছিলাম ওকে, কিন্তু ওই সম্পর্ককে আমি ভেঙে দিয়েছিলাম। ও অন্য কাউকে বিয়ে করেছিল, তারপর আমাদেরও ডাইভোর্স হয়ে গেল। ডাইভোর্স হওয়ার পর আমি দীপার সঙ্গে আবার দেখা করি। কাঞ্চন তোমার এক্স ওয়াইফ সেপারেশনের জন্য কেস করেছিল তোমার বিরুদ্ধে, ডোমেস্টিক ভায়োলেন্সের, জিকে রোড পুলিশ স্টেশনে। তুমি তোমার বউকে মারতে? স্যার, আমি আজ পর্যন্ত ওর ওপর হাত তুলিনি। হ্যাঁ, ঝগড়া নিশ্চয়ই হতো আমাদের মধ্যে। ঝগড়া কেন হতো? আমার মায়ের জন্য। আমার মা আমার কাছে সবকিছু, কিন্তু ও আমার মাকে একদম সহ্য করতে পারতো না। সেই জন্য আমরা দুজনে বাড়ি ছেড়ে দিয়েছিলাম। মা আর বাবার মধ্যে ডাইভোর্স হয়েছিল। আমার দাদা পবন বাবার সঙ্গে থাকতো, আর আমি আমার মায়ের সঙ্গে। স্যার, কাঞ্চন সবসময় আমার মাকে ইনসাল্ট করতো। এত কিছু সত্ত্বেও, রাগ হতেও আমি কখনো ওর ওপর হাত তুলিনি। এই যে ও স্যার কেস টেস করেছে না, এসব শুধু আমাকে কষ্ট দেওয়ার জন্য, আর কিচ্ছু না। কাঞ্চনের থেকে আলাদা হওয়ার একটু পরেই তুমি দীপার সঙ্গে আবার দেখা করলে? হ্যাঁ স্যার, আমি আর মা তখন মিরা রোডে থাকতাম। ডাইভোর্স হওয়ার পর ভিরারে আমি একটা কাজ পেয়েছিলাম, তাই আমি ওখানে শিফট হয়েছিলাম। মা এখনো মিরা রোডেই থাকে, কিন্তু ভিরারে আমি দীপার আবার কন্ট্যাক্টে এসেছিলাম। শুধু কন্ট্যাক্টে নয় সুরজ, তোমাদের দুজনের অ্যাফেয়ার শুরু হলো আবার, যেটা অঙ্কিত জেনে ফেলেছিল। রাস্তার কাটা হয়ে দাঁড়িয়েছিল, এই রাস্তার কাটাকে সরিয়ে দেওয়ার উপায় হলো মার্ডার। দুজনের সবচেয়ে সহজ উপায় বলে মনে হলো কেন? স্যার, আপনি পুরো ভুল ট্র্যাকে যাচ্ছেন। তাহলে সঠিক ট্র্যাকটা বলো। আমি কখনোই দীপাকে বিয়ে করতাম না, সেই জন্যই তো ওর সঙ্গে সম্পর্ক ভেঙেছিল। কিন্তু তুমি ভালোবাসতে না ওকে? হ্যাঁ, আমি ভালোবাসতাম ওকে। তাহলে ব্রেকআপের কারণটা কি? হ্যালো, হ্যাঁ দীপা, বলো না। হ্যাঁ, ওকে, বাবাই। এই দীপা মেয়েটাকে ফ্রেন্ড? আমার গার্লফ্রেন্ড দাদা। মিথ্যে বলছিস না তো? কেন দাদা, গার্লফ্রেন্ড দেখলে কোনো প্রবলেম আছে? না না, একদম না, এটাই তো বয়স, টাইম পাসের জন্য। টাইম পাস নয় দাদা, 2 বছর হয়ে গেছে আমাদের সম্পর্কের। ইনফ্যাক্ট ওর কলেজ শেষ হওয়ার পর আমরা বিয়ে করব বলে ভাবছি। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন দাদা, কি হয়েছে? তুই জানিস এই মেয়েটাকে? হ্যাঁ দাদা, তোমাকে বললাম তো, 2 বছর ধরে আমাদের সম্পর্ক চলছে। খুব ভালো করে চিনি দীপাকে। পুরো নাম দীপা চাড্ডা, রাইট? আর ওর নাম্বার হলো 4448988767। এবার জিজ্ঞেস করো আমাকে, আমি কি করে জানি? কি করে জানো তুমি? এখন অবধি তো জানি না। যদি জানতে চাই না, ও নিজে চলে আসবে, শুধু একটা ফোন করলে। কি বাজে কথা বলছো তুমি? বাজে বকছি না আমি। দেখতে চাস তুই? এই দেখ। হ্যালো, হাই, দীপা বলছো? হ্যাঁ বলছি। আমার নাম পবন, আর তোমার নাম্বার আমাকে হরিশ দিয়েছে। ও হাই পবন। হাই দীপা, আমরা দেখা করতে পারি? আমার ওই
ওই মানে বলতে চাইছিলাম ইউনো হ্যাঁ হ্যাঁ বুঝেছি। বলো কোথায় দেখা করতে চাও? আজ রাত দেখা করি। ঠিক আছে, রুম আছে না তোমার কাছে? হ্যাঁ আমার কাছে আছে, তুমি ওসবের চিন্তা করো না। তো আমি তোমাকে সন্ধে 6টার সময় পিক আপ করছি স্যান্ট্রা প্লাজা কফি শপ থেকে। ঠিক আছে। হ্যাঁ, হরিশ তোমায় বলেছে না আমার রেট আর কতটা অ্যাডভান্স নিই আর বাকি সব? হ্যাঁ একদম, তাই তো আমি তোমাকে ফোন করেছি। দেখ ভাই, এটা তোর লাইফ, কিন্তু যদি আমি জানি যে মেয়েটা তোর জন্য ঠিক নয়, তো তোকে বারণ করাটা আমার কর্তব্য। বাকি তুই যা ভালো বুঝিস। সূর্য, মাইন্ড করো না, আমাকে এখন চলে যেতে হবে। 6টার সময় একটা আর্জেন্ট কাজ আছে। এমন কি আর্জেন্ট কাজ পড়লো তোমার আবার? কিছু না, মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। 6:05 বেজে গেছে, আমি বসো বেরোচ্ছি। দীপা, ও ফোন করবে না। কি? কে ফোন করবে না সূর্য? ছাড়ো এসব কথা, বসো না, তোমার সঙ্গে কিছু কথা বলবো। দীপা, আমার মনে হয় না যে আমাদের রিলেশনশিপের কোনো ফিউচার আছে বলে। আজ হঠাৎ এরকম বলছো? দীপা, আমার মনে হয় না যে আমাদের রিলেশনশিপের তোমার কাছে কোনো গুরুত্ব বা দাম আছে বলে। তুমি ঘুরিয়ে ফিরিয়ে কথা কেন বলছো? সিম্পল কথাকে সিম্পল ভাবে বলো না। একটা শব্দে বলবো, পবন। তুমি কি করে জানলে? কারণ সেই সময় পবন আমার সামনে ফোনটা স্পিকার মোডে দিয়ে তোমাকে ফোন করেছিল। তোমার সাথে ডিল ফিক্স হয়েছিল ওর। তুমি এটা জিজ্ঞেস করবে না যে পবনকে আমি কি করে চিনি? আসলে ও হলো আমার নিজের দাদা। বাই চান্স ও জেনে গেছিল যে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করার কথা ভাবছি, তবে আর সেটা পসিবল নয়। আমার রাগের থেকে বেশি দুঃখ হচ্ছিল। দীপা খুব ভালো একটা মেয়ে স্যার, শুধু নিজের পেশাটাকে এইরকম বেঁচেছিল। প্রস্টিটিউশনে ছিল দীপা। স্যার, আমি এই শব্দটা ওর ক্ষেত্রে ব্যবহার করব না। আমি শুধু এটাই বলতে পারি যে ও হয়তো একটা মানুষের সাথে জীবন কাটিয়ে দেওয়ার মেয়ে নয়। অঙ্কিতের সাথে তো বিয়ে হয়েছিল, সে কি এটা জানতো? আমি জানি না স্যার, আমি শুধু এটুকুই জানি দ্বিতীয়বার যখন দীপার সঙ্গে আমার দেখা হলো তখন ওর বিয়ে হয়ে গেছিল অঙ্কিতের সাথে, আর ওরা খুব খুশি ছিল স্যার। চিয়ার্স। অঙ্কিতের সঙ্গে বন্ধুত্বও হলো আমার। কি কথা হচ্ছে? তুমি আমার ড্রিঙ্কটাই বানাওনি সূর্য। আরে ওই আমি তুমি কি ভাবলে বিয়ে হয়ে গেছে তাই আমি খুব ভালো মেয়ে হয়ে গেছি? তোমার কি মনে হয় সুরজ, দীপা অঙ্কিতকে মেরে ফেলেছে? না স্যার, আমার সেটা মনে হয় না। স্যার, ও নিঃসন্দেহে অন্যরকমভাবে বাঁচার একটা মেয়ে। ও নিজেই খুশি থাকে, ও কখনো কারোর এইরকম ক্ষতি করতে পারে না। হতে পারে যে অঙ্কিত দীপার অতীতের ব্যাপারে জেনে গিয়েছিল, দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল, আর ভুল করে দীপার হাতে অঙ্কিতের মার্ডার হয়ে গেল। তবে এই ব্যাপারে চান্স কম মনে হচ্ছে স্যার, তাও এটা আমি জোর দিয়ে বলতে পারবো না। জানো মনি, আমার কি মনে হয়, এই সুরজ আর দীপার মধ্যে অ্যাফেয়ার বেশ জমে উঠেছিল। অঙ্কিত এই ব্যাপারে জেনে গিয়েছিল, সে দুজনকেই হুমকি দিয়েছিল। এমনও হতে পারে অঙ্কিত দীপার কোনো পুরনো অ্যাফেয়ারের ব্যাপারে জেনে গেছিল, অথবা সুরজ ছাড়া অন্য কারোর সাথে ওকে দেখেছিল। পসিবল, পসিবল। আবার এটাও হতে পারে যে অঙ্কিত দীপাকে হাতে নাতে ধরে ফেলেছিল, আর তাদের মধ্যে ঝগড়াঝাটিও হয়। আর এই ঝগড়াঝাটির মধ্যে দীপা হয়তো তাকে ধাক্কা দিয়েছিল, হয়তো বা কথা বলার চেষ্টা করেছিল। মারার চেষ্টা হয়তো করা হয়নি, কিন্তু মারা তো গেছে, এই জন্য মার্ডার কেস হবে। হতে পারে স্যার, এই কেসে এখনো আমাদের হাতে কোনো জোরদার প্রমাণ নেই। এই মুহূর্তে নেই, তার মানে এটা তো নয় যে প্রমাণ পাওয়াই যাবে না। প্রমাণ আছে, প্রমাণ আছে। এই মহলেই কোনো পর্দার পিছনে হয়তো কোনো প্রমাণ আমাদের জন্য অপেক্ষা করছে, যে সমস্ত মিথ্যাকে আমাদের থেকে লুকিয়ে রাখছে। মানে ওই অটো ড্রাইভারের ব্যাপারে কিছু খবর পেলে? এখনো পর্যন্ত তো নয়, তবে ভিরারের সব অটো ড্রাইভারের ওপর নজর চলছে। সত্যিটা বলতাম। কি বলতে চাইছো তুমি? দীপা, কিন্তু পুলিশ তো মিথ্যাটা ধরেই ফেলেছে। না মিথ্যেটা ধরা পড়তো আর না আমরা। এরকম কিছু হতোই না যদি তুমি ওই চোখের কথাটা জোর দিয়ে না বলতে। দেখো, যদি ওরা জিজ্ঞেস করে তাহলে ওদেরকে বলো যে
বাড়িতে ফেরার সময় অঙ্কিত পা পিছলে পড়ে যায় গুমতি চকে, ঠিক আছে? কিন্তু কেন? আরে সেই সময় তুমি আর অঙ্কিত একাই বাড়িতে ছিলে, সব সন্দেহ তোমার উপর যাবে। ওনারা ওই একটা স্টেটমেন্টের পুরো তিল থেকে তাল করে দিল, ফাঁসিয়ে দিয়েছে আমাদের। দীপা, যত টেনশন তোমার ছিল তত টেনশন আমারও ছিল, কিন্তু এসব তোমার বাড়িতে হতে দেওয়াটা ঠিক হয়নি দীপা। তোমার এই চকের কথাটা তাপস হসপিটালে কেন মনে পড়েনি? আরে আমি কি করে বুঝবো যে তুমি ওখানে গিয়ে বলবে সব বাড়িতেই হয়েছে? দেখো সূর্য, যা হবার হয়ে গেছে, কিন্তু এখন প্লিজ নিজে এমন কিছু করো না বা বলো না যাতে সব উল্টো পাল্টা হয়ে যায়। আমি ওনাদের বলে দিয়েছি, মুখ ফসকে বেরিয়ে গেছে যে অঙ্কিত গোমতি চকে পড়ে গিয়েছিল। দীপা, ওরা এটা কিছুতেই মানছে না, ওরা পুরো সন্দেহ তোমার উপরই করছে। যেভাবে তাড়াহুড়ো করে অঙ্কিতের অন্তিম সৎকার করা হয়েছে না, তার জন্য ওদের সন্দেহ আরো বেড়ে গেছে। সাড়ে 9টা বেজে গেছে, আমার সিরিয়ালের টাইম হয়ে গেছে, আমি যাচ্ছি। দীপাও না টিভি অ্যাডিক্টেড। তাহলে তো তুমি ওর ফেভারিট সিরিয়ালটার ব্যাপারেও জানো। কত পুরনো বন্ধুত্ব তোমাদের। হ্যাঁ, বন্ধুত্ব আছে, কিন্তু ও টিভি সিরিয়ালে কোনটা ফেভারিট জানি না। তোমাদের দুজনের বন্ধুত্ব কোনো সিরিয়ালের গল্পের থেকে কম না, তাই না? কিভাবে? মানে বন্ধু প্রেমিক হয়ে যায়, তারপর তোমাদের ব্রেকআপ হয়, তারপর তোমাদের বিয়ে হয়, কিন্তু তারপরে আবার তোমাদের ডিভোর্সও হয়ে যায়। আর তারপরে যখন তুমি ফিরে আসো তখন দেখো দীপার বিয়ে অলরেডি হয়ে গেছে। এরপর তুমি খুব ভালো বন্ধু হও, আর তারপর কিচ্ছু না, আমরা শুধু বন্ধু, শুধু বন্ধু। দেখো অঙ্কিত, যা চলে গেছে সেটা অতীত, আর চলে যাওয়াকে সবসময় বাদ দিতে হয়। এখন দীপার হৃদয় যদি কিচ্ছু বেঁচে থাকে তাহলে সেটা হলো তোমার ভালোবাসা, আর কিচ্ছু না। প্রত্যেকের মনে না 4টে ভাগ থাকে, আর তোমার প্রিয় বন্ধু দীপার মনে 4টে আলাদা আলাদা লোকের জায়গা আছে, কম করে 4 জন। এই জন্যই তুমি ব্রেকআপ করেছিলে না? তুমি দীপার আসল রূপটা দেখে ফেলেছিলে, জেনে গেছিলে যে ও একজনের সঙ্গে সুখী থাকতে পারে না, আর তুমি সম্পর্ক ভেঙে দিলে। দেখো সুরজ, আমি এই সব কথাই জানি, কিন্তু এই সব কিছু জানা সত্ত্বেও আমি ওকে ভীষণ ভালোবাসি। কিন্তু তুমি এসব জেনেও ওকে ভালোবাসতে পারলে না। তোর ভালোবাসা হয়তো আমার ভালোবাসার থেকে বেশি গভীর, আর তোর হৃদয়ও আমার থেকে অনেক বড়। আরে অত বড় নয় রে ভাই। কখনো কখনো মনের কথা মুখে আসতে চায় না, ইচ্ছা করে ওকে বলে দিই তুমি যা করছো সব ঠিক না, সব ভুল। কষ্ট হয় রে ভাই, আমিও তো মানুষ, পাথর তো নই। তুই জানিস তুই কি বলছিস? আর সেটাও কার ব্যাপারে? তো তোর কি মনে হয় অঙ্কিত, আমার তোকে এইসব বলতে খুব ভালো লাগছে? কিন্তু তুই এসব কবে থেকে জানিস? দেখ ভাই, তোর বিয়ের সময় আমি ফার্স্ট টাইম দীপাকে দেখেছিলাম, তখন আমি তোকে কিছু বলতেই পারিনি ভাই। মানে তুই? তোর বিয়ের কিছুদিন আগেই আমি তোর বউয়ের সঙ্গে গেছিলাম একটা হোটেলে, কিন্তু আমার মনে হলো ওটা অতীত, হয়তো ও বদলে গেছে, বিয়ের পর একটা নতুন জীবন শুরু করতে চাইছে। কিন্তু কি? কিন্তু একদম পাল্টায়নি ভাই। অঙ্কিত, দীপা আজও হোটেল রুমে যায় আর ঘন্টা হিসাবে চার্জ নেয়। ব্যাস, যখন আমার কলিগ অজয় আমায় সবকিছু বলেছিল তখন আমি খুব একটা শকড হইনি, কারণ আরও বেশ কিছু লোকের মুখে আমি এমন কথা শুনেছিলাম। আচ্ছা, দীপা জানে কি তুই ওর ব্যাপারে সবকিছু জানিস? দেখো, আমি কখনো চাই না যে ও জানুক যে আমি এই সমস্ত জানি। ভালোবাসি ওকে রে, নিজের থেকেও বেশি। কিন্তু যদি এসব কথা জানাজানি হয়ে যায় তাহলে ওর সম্মান নষ্ট হবে।
আমি চাই না যে ও আমার সামনে অসম্মানিত হোক। আমি তোমার সঙ্গে এইসব কথা শেয়ার করলাম, আমি জানি তোমাদের দুজনের অনেক পুরনো বন্ধুত্ব, আর কখনো ভালোবাসাও ছিল। আমাদের মধ্যে শুধু বন্ধুত্ব ছিল, আর সেটাই আছে। এই কথাটা আমি তোকে আগেও বলেছি ভাই। বন্ধুত্ব হচ্ছে পবিত্র সম্পর্ক হয় না রে ভাই, অনেক জোর আছে বন্ধুত্বে। এই জন্য বলছি, তুমি আমার একটা উপকার করতে পারবে? তুই যেটা বলবি সেটাই করব আমি। ব্যাস, যেমন করেই হোক তুমি দীপাকে এই জাল থেকে বের করো, ব্যাস। ওর টিভির নেশা না, ছেলেদের নেশা আছে, আর শুধুমাত্র তুমি ওকে এখান থেকে বের করতে পারো, আমি জানি। ক্যান ইউ হেল্প মি প্লিজ? এদের জীবনে উথাল পাথাল চলছিল। অঙ্কিত, সুরজ আর দীপা তিনজনের পায়ের তলার মাটি সরে যাচ্ছিল। অতীতের বেদনাময় ইতিহাস, বর্তমানের কঠোর সত্য আর ভবিষ্যতের অস্পষ্ট সম্ভাবনা, এই তিন নদীর মাঝে একই নৌকায় সওয়ার এই তিন মুসাফির একে অপরের সঙ্গে চোখ মেলাতে পারছিল না, সত্যের থেকে পালাচ্ছিল। এই তিনজনের সম্পর্কের মধ্যে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, অথবা এমন কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল যা পুলিশ এখনো মার্ডার ভেবে চলেছে? শেষ পর্যন্ত এই কেসের রহস্য ইনভেস্টিগেশন টিম ভেদ করে ফেলে। এবার কি চাই আপনাদের? সময় এসে গেছে পর্দা উঠিয়ে দেওয়ার। আপনারা তো নিষ্ঠুর কেন? কোনো মানুষকে শান্তিতে শোক পালন অবধি করতে দেন না। আমি নিজের স্বামী হারিয়েছি। হারানো কাকে বলে জানেন আপনি? জানি, আমি হারিয়ে যাওয়া পাওয়া সবটাই জানি, আর কাউকে জেনে বুঝে দূরে পাঠাতেও জানি, এত দূরে যে সে আর ফিরে আসতে পারে না। দেখুন মিসেস কেসওয়ানি, যখন কোনো অপরাধ হয় না, তখন অপরাধীর কাছের লোক একটা মিথ্যেকে ঢাকার জন্য হাজারটা মিথ্যে কথা বলে, আর বলেও দেয়। কিন্তু অপরিচিতের সাথে বন্ধুত্ব কোনো বোঝা হয়ে দাঁড়ায় না, সে সবসময় সত্যি কথা বলে। স্যার, ওই যে কলেজে হয় না, পড়ার পরে আরো পড়া, পিএইচডি ফিএইচডি। আমি তো স্যার বিরাটের অটোওয়ালাদের উপর পিএইচডি করে ফেলেছি। ফার্স্ট হলো? ফার্স্ট ক্লাস পাস স্যার। অটোওয়ালার ইউনিয়ন, ওদের আড্ডা ঠেক, অটোওয়ালাতে বস্তি, সব জায়গায় খোঁজার পর আপনার লোকটাকে খুঁজে পেয়েছি। ওর নাম হলো কৈলাস পাটেল। কোথায় পাওয়া যাবে? কোথাও খুঁজতে হবে না স্যার, আপনার জন্য সাথে করে এনেছি। এই তো আমার পাশেই দাঁড়িয়ে আছে। ওকে আমার পাশে চাই, অথবা থানায়, এই মুহূর্তে। 5ই জুন রাতে তুমি তোমার অটোতে একজন জখম মানুষকে হসপিটালে নিয়ে গিয়েছিলে। হ্যাঁ সাহেব, একজন ম্যাডাম ছিল আর তার সঙ্গে একজন ভদ্রলোক ছিল, আর একজন অজ্ঞান হয়ে পড়েছিল সাহেব। ওই যে ম্যাডাম ছিল, সে ওই জখম মানুষটার স্ত্রী। তার বক্তব্য অনুযায়ী তার স্বামী বাড়িতে পিছলে পড়ে গেছে, তারপর সে চোট পেয়েছে এবং মারা গেছে। আমাদের মনে হয় সে মিথ্যে কথা বলছে, এটা মার্ডার কেস। সাহেব, বাচ্চার দিব্যি গিয়ে বলছি সাহেব, আমি এসব কিচ্ছু জানি না। আমি তো ওই সাহেবকে শুধু ডাক্তারের কাছে ছেড়ে দিয়েছিলাম, সাহায্য করেছিলাম আচ্ছা, সাহেব। ওই যে ম্যাডাম ছিল এবং তার বন্ধু ছিল, ওদের দুজনের মধ্যে কথা কি হয়েছিল? কথা তো না, নিজেদের মধ্যে ভীষণ ঝগড়া করছিল সাহেব। কি ব্যাপারে? সেটা তো আমি জানি না সাহেব, কিন্তু এই ম্যাডাম মানে প্রচন্ড ক্ষেপে গেছিল ওই সাহেবের ওপর। তোমার এটা করা উচিত হয়নি সূর্য। আরে আমি কি করে বুঝবো এরকম হয়ে যাবে? তুমি জানতে না, তুমি এটা জানতে না যে অঙ্কিত ঘরে আরে থাকবে? জানতাম না রে বাবা। কি করে জানতে না? তোমার মাথা সব বুদ্ধি চলে গেছিল যে একবার এসএমএস বা ফোন করেও জিজ্ঞাসা করতে পারোনি। চুপ করে বার, অনেক বলেছো। আরে আমি ভেবেছিলাম সব অ্যারেঞ্জমেন্ট তুমি বাড়িতেই করেছো। অ্যারেঞ্জমেন্ট? কিসের অ্যারেঞ্জমেন্ট বলো? হ্যাঁ, ঝগড়াটা কি নিয়ে হচ্ছিল সেটা তো বুঝতে পারিনি সাহেব, কিন্তু এই কথাটা সত্যি যে ওই ফ্যামিলিতে কিছুতে একটা গন্ডগোল ছিল। ওই রিক্সাওয়ালার না কোনো স্বার্থ ছিল, না কোনো লাভ, না কোনো লোকসান। এই জন্য তার মিথ্যে কথা বলার চান্স 0। মিসেস দীপা কেসওয়ানি, এই সব কৃতকর্মের জন্য দায়ী আপনি, আর এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট আপনি করেছিলেন। ওই অটোওয়ালাটা কিছু বলে দিল আর আপনি মেনে নিলেন? কোন অ্যারেঞ্জমেন্টের কথা বলছেন? ওই সমস্ত অ্যারেঞ্জমেন্টের নাম বলদেব আহুজা। তাজ্জব হয়ে যাচ্ছেন না আপনি? এত বড় সত্যিটা আমরা কিভাবে জানলাম? কিন্তু এটাও একটা সত্যি যে অপরাধীর জেলে গিয়ে উপলব্ধি হয়। আগে হ্যাঁ ম্যাডাম, জেল আপনার জন্য অপেক্ষা করছে, সেখানে গিয়ে আপনি সব কিছু বুঝতে পারবেন।
আসুন মিসেস কেসওয়ানি, বসুন। আসলে মিস্টার বল্লেভ আহুজা আমাদের অন্য বেডরুমে আছে। খুব সুন্দর করে আদর যত্ন করা হচ্ছে তাকে। আরে বসুন। একটা গোপন কথা বলি আপনাদের। এমনিতে এই কেসের সমস্ত ব্যাপারটা আমরা আগেই বুঝে গিয়েছিলাম, শুধু একটা ধাপ বাকি ছিল। আপনি একটু অসুবিধা হচ্ছিল, কারণ আপনি প্রথম থেকেই অবলা হওয়ার অ্যাক্টিং করে যাচ্ছিলেন, ভালো মানুষ হওয়ার দাবি করছিলেন। কিন্তু সত্যি কথাটাই এটাই মিসেস কেসওয়ানি, যে আমরা আপনার সমস্ত দাবিকে না শুধু খণ্ডন করেছি, বরং তার থেকে পর্দাটাও সরিয়ে দিয়েছি। সুরজের জবানবন্দির সাহায্যে পুলিশ এই কেসের লুকিয়ে থাকা খেলোয়াড় বলদেব আহুজার কাছে পৌঁছে যায়। শেষ পর্যন্ত দীপা কেসওয়ানিকেও ঘিরে ফেলা হয় আর সত্যিটা সামনে আসে। অঙ্কিত কেসওয়ানির মৃত্যু একটা অ্যাক্সিডেন্টের কারণে হওয়া সত্ত্বেও একটা মার্ডার ছিল, একটা অ্যাটাক হয়েছিল, একটা ষড়যন্ত্র হয়েছিল। শোনো, শোয়ার আগে দুধের ব্যাগটা দরজায় টাঙিয়ে রাখতে ভুলে যেও না। তুমি সকাল থেকে না 3 বার বলেছো, আর আমি চাইলেও এটা ভুলতে পারবো না। দুধটা কিন্তু গরম করে ফ্রিজে রেখো। আরে শোনো আমার মিষ্টি বউ, তুমি 10 দিনের জন্য বাপের বাড়ি যাচ্ছ, আর আমাকে এমন লেকচার দিচ্ছ মনে হচ্ছে বর্ডারে যুদ্ধ করতে যাচ্ছ। বাপের বাড়ি গিয়ে আমাকে ভুলে যেও না। ওখানে গেলে তো আমাকে ফোনই করো না। আরে ভাই, এখন তো তোর সুখের সময়। হ্যাঁ, সেটাও বলতে পারিস। বৌদি কোথায় গেছে বল? হ্যাঁ, 10 দিনের জন্য বাপের বাড়ি গেছে। ভাই, এ 10 দিন তো আমি হেভি মজা করবো। হ্যাঁ, তোর ফোন দেখে তো সেটা আমি বুঝতেই পেরেছি। আচ্ছা ভাই, একটা কথা বলি, কেউ আছে নাকি আইটেম? কি বলছিস ভাই? আরে বোঝার চেষ্টা কর ভাই, কোনো ভালো কল গার্ল, স্কট টাইপ। দেখ ভাই, আমি কোনো হোটেল ফোটেলে যেতে পারবো না। ওই জোগাড় করে দে না ভাই, মানে ওই বাড়িতে এসে 5 স্টারের মতো মজা দেবে আর কি। ওয়ে বলদেব, তুই কি ভেবেছিস কি? হ্যাঁ, আরে না না, আমার কথাটা অন্যভাবে নিস না। মানে আমি বলতে চাইছি, তুই হয়তো তোর বাড়িতে ডেকেছিস কাউকে এরকম, বা তোর কোনো বন্ধু, মানে যদি কোনো নাম্বার থাকে আর কি। কি অদ্ভুত কাণ্ড! তোমার স্বামী অঙ্কিত তোমার বেস্ট ফ্রেন্ড সুরজকে রিকোয়েস্ট করে যে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, ওকে বোঝাও ও পরপুরুষের সঙ্গে যেন না মেশে। আর তোমার বেস্ট ফ্রেন্ড সুরজ কি করে? অঙ্কিতের সাহায্য করার বদলে ও তোমাকে সাহায্য করে নতুন কাস্টমার খোঁজার। মানে ভরসা, মানবিকতা, লজ্জা, এই সমস্ত ব্যাপার তোমরা মোটেই গ্রাহ্য করো না। কি সুরজ? এই দীপা, এই বলদেব হলো আমার খুব ভালো বন্ধু, স্পেশাল ফ্রেন্ড। কিন্তু তোমার এই স্পেশাল ফ্রেন্ডের জন্য কোনো স্পেশাল ডিসকাউন্ট কিন্তু থাকবে না। ওকে বলে দেবে ফুল ক্যাশ অ্যাডভান্সের সাথে। টাকা নিয়ে চিন্তা করিস না, একদম মালদার পার্টি। আসলে ব্যাপারটা হলো, ওর বউ কয়েকদিনের জন্য বাপের বাড়ি গেছে, তো বলদেব বাবু একটু মজা করতে চায়। ঠিক আছে, ওর নাম্বার আমাকে SMS করে দাও। তারপর দেখে নিচ্ছি তোমার এই স্পেশাল ফ্রেন্ড কবে আর কতটা মস্তি করতে চায়। ইয়েস ডার্লিং, when you come, I ready anytime. আজকে রাত্রে ফ্রি আছি, কিন্তু পুরো অ্যাডভান্সটা লাগবে। সূর্য নিশ্চয়ই বলেছে তোমায়। আরে অ্যাডভান্সের কথা কি বলছো ডার্লিং? তুমি শুধু আজকে রাতে এনজয় করো, তোমাকে 10 দিনের অ্যাডভান্স আজকেই দিয়ে দেবো। ওকে বেবি। অঙ্কিত, আমি আজ রাতে একটা ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি। আসলে ওর কিছু ক্রাইসিস চলছে, সকাল 7টা সাড়ে 7টার মধ্যে চলে আসবো। ওকে? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। অঙ্কিত, আমি আজ রাতে একটা ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি। আসলে ওর কিছু ক্রাইসিস চলছে, সকাল 7টা সাড়ে 7টার মধ্যে চলে আসবো। ওকে?
আসেনি মানে? আরে না ভাই, কোনো ইস্যু হয়েছে। এমনিতে ও খুব প্রফেশনাল আরে মেয়ে। কিসের প্রফেশনাল ভাই? 9:30 আসার কথা ছিল, এখন 11:30 বাজে। আরে আমি এদিকে ড্রিঙ্কের পর ড্রিঙ্ক নিয়ে যাচ্ছি আর ম্যাডাম ওদিকে ফোন বন্ধ রেখেছে। দেখ ভাই বলদেব, আমি এবার আর কিচ্ছু করতে পারবো না। আমি তোদের সাথে আলাপ করিয়ে দিয়েছি, তোদের কথা হয়েছে, তোদের মধ্যে এবার যা কিছু ব্যাপার, প্লিজ ভাই বলদেব এর মধ্যে আমাকে আর জড়াস না। তাহলে সারা রাত আমি কি করব এখানে? এবার জ্বরটা কমে যাবে। কিন্তু এখনো গা হাত পা খুব ব্যথা করছে। 3টে পেন কিলার খেয়ে নিয়েছি। তুমি আজকে রাতে রেস্ট নাও না, আজকে কোথাও যেও না। আমি ওইটাই ভাবছিলাম। হ্যালো দীপা, এটা কি হলো? সরি বলদেব, আমার শরীরটা খুব খারাপ, উঠতেই পারছি না। আরে একটা ফোনও তো করতে পারতে। আমি 2 দিন ধরে ওয়েট করে যাচ্ছি। তো কি করব? এভাবে আসবো? কি এনজয় করবে তুমি? কাল অবধি আমি ঠিক হয়ে যাব, তারপর আসছি। আরে ভাই, শালার এই ফোনটার আজকেই খারাপ হওয়া ছিল রে। দৌড় দেখাচ্ছি। আস্তে আস্তে খাও। তোমাকে উঠতে হবে না, আমি দেখছি। না, তুমি খাবারটা খেতে থাকো, আমি উঠে দেখছি। হ্যালো, দীপা, কে? দীপা বলদেব বলছি। হ্যাঁ বলদেব, বলো। তুই তো বলেছিলি আসবি। আমার শরীরটা ভালো নেই, আমি এখন আসতে পারবো না। আরে রোজ তোর একই অজুহাত। আমি কোনো অজুহাত দেখাচ্ছি না, আমার শরীর সত্যিই খারাপ, আমি এখন আসতে পারবো না। হারাম যদি শালি, শালি তোকে তোকে বেশি টাকা দিয়েছে, তুই তার সঙ্গে চলে গেছিস না? দেখ, ওকে ছেড়ে তুই এক্ষুনি আমার বাড়িতে চলে আয়। যত টাকা ও দিচ্ছে তার ডবল টাকা আমি দেবো রে হারাম যদি। আর একবার যদি এভাবে অভদ্রের মতো কথা বলো না। ওকে ওকে, কুল কুল, সরি ডার্লিং। প্লিজ আমার কথা শোনো, প্লিজ এসো, ট্যাক্সি পাঠাবো। তুমি একবার বলে শুনতে পাও না? আমি বললাম আমার শরীর ভালো না, আমি আসতে পারবো না, মানে আমি আসতে পারবো না। শালি তুই বেশ্যা হয়ে আবার অ্যাটিটিউড দেখাচ্ছিস, হ্যাঁ? তোমার সাহস কি করে হয় আমাকে গালাগাল দিতে? কে ফোন করেছে? ও অঙ্কিত, জানি না, কেউ ফোনে গালাগাল দিচ্ছে। শালি 2 পয়সার মেয়ে ছেড়ে তুই জানিস আমি কে? শালি তোর যতগুলো কাস্টমার আছে তার থেকে বেশি আমার পুলিশ কেস রয়েছে রে। এক চুটকিতে তোকে আমি বাড়ির থেকে তুলে আনবো, তুই জানিস? হ্যাঁ চলে আয়, চলে আয়। অ্যাড্রেস আছে নাকি এসএমএস করবো? কেবে তুই? আরে আমি যেই হই না কেন, তুই আগে বল যে তুই কে। খুব তো বলছিলি তুলে নিয়ে যাবি, বল কোথায় দেখা করবি বল। আরে তুই জানিস কার সাথে কথা বলছিস? তোর বাপের সাথে কথা বলছিস তুই। আরে সামনে তো আয়, তুই যেই হস আর নিজের লিমিটের মধ্যে থাক, বুঝলি? শোন, আর তোর দাঁত ভেঙে যদি হাতে না ধরিয়ে দিই না, তো আমার নামও অঙ্কিত না। ওই অঙ্কিত ফঙ্কিত যাই তোর নাম হোক না কেন, আরে আমাকে ঘাটাস না। দীপাকে চটপট ফোনটা দে তুই। এ শোন, ফের দ্বিতীয়বার যদি এখানে ফোন করিস না, তোকে খুঁজে সেখানেই পুঁতে দেবো সালা। কোনো কুকুরও তোর কবর খুঁজে পাবে না। আবে তোকে ভালোভাবে বলছিস, তুই ফোনটা চুপচাপ দীপাকে দিয়ে দে। এবার কিন্তু সত্যি আমার মাথা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি জানিও সব, তোর রাখে কোথায় ঢোকাতে হবে। আরে সামনে তো আয়, রাগ তো দূরের কথা, কান্নাও পাবে না তোর। কিছু ভেতরেও আসবে না আর কিছু বাইরেও যাবে না। চল ফট। আমি জানি না কে ছিল, কিন্তু ও জানে যে আমি কে। চলো ডিনার শেষ করি। আরে কি হয়েছে বলদেব? অ্যাড্রেস দে শালির, অ্যাড্রেস দে। আরে ভাই একটু শান্ত হ। ও বলেছে যখন শরীর খারাপ, তাহলে শরীর খারাপ হয়েছে। তুই দালালের মতো কেন কথা বলছিস?
দেখ আমার মাথা গরম হয়ে গেছে, অ্যাড্রেস আমার চাই। তুই আমাকে পাগল মনে করেছিস? তুই এখন এত রেগে আছিস আর তোকে ওর অ্যাড্রেস দিয়ে দেবো? ঠিক আছে, তোকে অ্যাড্রেস দিতে হবে না, আমার কাছে তোর অ্যাড্রেস তো আছে। আমার সঙ্গে একটা লোক নিয়ে গিয়ে প্রথমে তোকে এমন মারবো যে তোর হাড় ভেঙে যাবে, তোকে এমন মারবো, তারপর বাপ বাপ বলে তুই নিজে ওর বাড়িতে আমাকে নিয়ে যাবি। নিজের বন্ধুকে ভয় দেখাচ্ছিস ভাই? তুই জানিস না আমার মাথা গরম হয়ে গেলে আমি সব ভুলে যাই। তুই তো জানিস যে অলরেডি আমি হাফ মার্ডারের জন্য জেলে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ জানি। তাহলে কি চাস তুই? তোর হাফ মার্ডারের জন্য আমি আবার জেলে যাই? তুই নিজে অ্যাড্রেস দিবি নাকি আমি তোর বাড়িতে নিতে যাব? রড নিয়েছিস? সিটের নিচে আছে। চল বিরাজ যাবো, চল। একটা কাজ করতে হবে। ফুলটু, জানি না হাফ না কোয়ার্টার নিজের পায়ে যেন হাঁটতে না পারে। তাড়াতাড়ি চল। হ্যালো দীপা বলদেবের সাথে তোর কোনো ঝগড়া হয়েছে? সূর্য, তোমার বন্ধু না একদম নিচু মাপের, থার্ড ক্লাস টাইপের। ও বুঝতে পারছে না যে আমার শরীর খারাপ, আমি আসতে পারবো না। ফোনের পর ফোন করে যাচ্ছে। দীপা, ও আমাকে হুমকি দিয়ে তোর বাড়ির অ্যাড্রেস নিয়ে নিয়েছে। সূর্য, তোমার মাথা তো খারাপ হয়ে যায়নি? তুমি 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 ওকে আমার অ্যাড্রেস দিয়ে দিয়েছো? আরে ইয়ার, আমি কি করতাম? আমাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিচ্ছিল ও। আর তুমি আমাকে ঝামেলায় ফেলে দিলে। তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি তুমি আমার অ্যাড্রেস কি করে দিতে পারো? তুমি জানো ও বাড়িতে আছে আর ওর সাথে তর্কাতর্কিও হয়েছে। আমি বলেছিলাম যে রং নাম্বার ছিল। আমি ভয় পেয়ে গেছিলাম রে। তোমার এটা করা উচিত হয়নি। তুমি জানো না আমরা কত বড় মুশকিলের মধ্যে পড়ে গেলাম। তুই একটু ম্যানেজ করে নে না, আমি আসছি। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। কে আপনি? তুই ছিলি না বে? তুই না ফোনে হুমকি দিচ্ছিলি আমাকে? আমাকে বলছিলি না সামনে আসতে? এ তোর বাবা তোর সামনে দাঁড়িয়ে আছে। বলদেব প্লিজ। বল বল। বলদেব দা, এ তো পুরো ফুলটু হয়ে গেল। চলো যাই এখান থেকে, চলো চলো। চল। অঙ্কিত, 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 অঙ্কিত। 70% সত্যি কথা আমাদের সুরজ বলল, আর বাকি বলদেব এহোজা। তো মিসেস দীপা অঙ্কিত কেসওয়ানি, সত্যি এটাই, অ্যাটাক হয়েছিল, মার্ডার হয়েছিল, আর আপনি আমাদের থেকে সবকিছু লুকিয়েছেন। আমি এটা চাইনি যে সবাই এটা জেনে যাক আমি কি ধরনের কাজ করি। আপনি যেটা করেন সেটা আপনার স্বামীর জীবন ছিনিয়ে নিল। আমি ওকে বাঁচাবার অনেক চেষ্টা করেছিলাম। আমি বুঝতে পারিনি যে এইসব হয়ে যাবে। যখন আমরা কিছু ভুল করি আমরা কোনো জিনিসের প্রতি ভাবি না, কিন্তু সেটা অবশ্যই হয়ে থাকে। তুমি হয়তো এটা ভাবোনি যবে থেকে তোমার বিয়ে হয়েছে। অঙ্কিত সেটা জানতো তুমি প্রস্টিটিউশনে ইনভলভড। বিশ্বাস হচ্ছে না? নিজের বন্ধু সুরজকে জিজ্ঞাসা করো। কি সুরজ, সত্যিটা বলো। অঙ্কিত সুরজের সাথে সবকিছু শেয়ার করেছিল। ইনফ্যাক্ট ও সুরজের সাহায্য নিচ্ছিল তোমাকে এই চোরাবালি থেকে মুক্ত করার জন্য। ও তোমাকে খুব ভালোবাসতো। আর তোমার এই বন্ধু, এই গুড ফ্রেন্ড, তোমাকে ওই চোরাবালিতে সম্পূর্ণভাবে ডোবানোর চেষ্টা করছিল।
আমি এটা বুঝতে পারছি না যে অঙ্কিত তোমাদের দুজনকে বিশ্বাস করলো কিভাবে। ছি! একটা কথা বলি, আমি অনেক আগে থেকেই জানতাম যে তুই নতুন নতুন পুরুষের সঙ্গে মেলামেশা করিস। ভেবেছিলাম এটা তোর স্বভাব। ভালো মন্দ যাই হোক, তোর স্বভাবটাই এরকম। কিন্তু কোনোদিন আমি এটা স্বপ্নেও ভাবিনি যে তুই টাকার জন্য শরীর বিক্রি করবি। মা প্লিজ, আমি আগে অনেক অপমানিত হয়েছি, এবারে তুমি প্লিজ শুরু করে দিও না। আমারও কম অপমান হয়নি রে মা। একটা কথা মনে রাখিস, বাবা মা হোক বা সন্তান, দোষ যেই করুক ভুগতে সবাইকেই হয়। তোর এই একটা ভুলের জন্য একটা নিরীহ মানুষের জীবন চিরকালের মতন হারিয়ে গেল। এমন মানুষ যে তোকে খুব ভালোবাসতো, তোর ব্যাপারে সব জানা সত্ত্বেও তোকে খুব ভালোবাসতো। এসব ভুলবশত হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি কখনো কারোর খারাপ চাইনি, আর ওর সাথে এরকম হোক সেটা তো কোনোদিনই চাইনি। আমি শুধু আমার জীবন আমার মতো করে বাঁচতে চেয়েছি। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে এরকম কিছু হয়ে যাবে। অঙ্কিতার উপর হামলাকারী বলদেবের সাথী মুকেশ এখনো ফেরার। সে একজন হিস্ট্রি শিটার আর পুলিশ তাকে খুঁজছে। দীপা, সুরজ আর বলদেবকে আইপিসির ধারা 302 অনুযায়ী খুনের জন্য আর ধারা 201 অনুযায়ী প্রমাণ লোপাট করার জন্য এবং পুলিশকে ভুল তথ্য দেওয়ার জন্য গ্রেফতার করা হয়েছে। দীপা তাঁর জীবন কিভাবে কাটাতে চেয়েছিল আমরা তার উপর কোনো জাজমেন্ট করতে চাই না, কিন্তু এটা নিশ্চয়ই বলতে পারি যে তার লাইফস্টাইলের কারণেই এই ঘটনা ঘটে, যাতে তার স্বামী অঙ্কিত কেসওয়ানির মৃত্যু হয়। অঙ্কিতের উপর হামলা ভেবেচিন্তেই করা হয়েছিল। উদ্দেশ্য হয়তো খুন করা ছিল না, কিন্তু হামলাকারীরা অঙ্কিতকে শিক্ষা দিতেই এসেছিল আর তাদের হাতে একটা খুন হয়ে যায়। এই মৃত্যুটাকে অ্যাভয়েড করা যেত। একদিকে দীপার ভয় ছিল যে অঙ্কিত যদি তার ব্যবসার বিষয়ে জেনে যায় তাহলে তার বিয়ে ভেঙে যেতে পারে। তাই যখন ফোনে বলদেবের সঙ্গে ঝগড়া হচ্ছিল তখন সে অঙ্কিতের কাছে মিথ্যে বলে আর কলারের আইডেন্টিটি গোপন রাখে। অন্যদিকে ছিল সুরজ কাটারা, যে জানতো যে অঙ্কিত দীপার আচরণের কারণে বেশ ডিস্টার্ব ছিল, কিন্তু সে সাহায্য করার বদলে দীপাকে নতুন নতুন ক্লায়েন্ট দিচ্ছিল। এই ধরনের মিথ্যে কথাতে, এই ধরনের অগোচরে বেইমানি করে কখনো কারো ভালো হতে পারে? জবাব হলো একদমই না। দীপা তার দেহ ব্যবসার সত্যটা নিজের পরিবারের কাছ থেকে, সমাজের থেকে লুকিয়ে রাখতে চেয়েছিল। সেই জন্য সে একটা ঘটনা লুকোতে চেয়েছিল, একটা খুনকে অ্যাক্সিডেন্টের রূপ দিতে চেয়েছিল। কিন্তু অপরাধ কখনো লুকানো সম্ভব নয়। যত লুকানোর চেষ্টা করা হবে ততই তা বেশি করে সামনে চলে আসবে। পুলিশের এই কেসের শুরুতেই কিছু একটা গন্ডগোল মনে হয়েছিল আর তারা রহস্য ভেদ না করা পর্যন্ত পিছু ছাড়েনি। এই কেসটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কোন একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন, যদি সত্য বলা হয় তাহলে কিছুই মনে রাখার দরকার নেই, কিন্তু একটা মিথ্যে কথা বললেই সেটা ঢাকতে আরো অনেক দিন ধরে মিথ্যে বলতে হয়, কিন্তু তবুও মিথ্যে ধরা পড়েই যাবে।